নমস্কার, আপনারা দেখছেন ট্রাইফ টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। গতকালকেই আপনারা প্রত্যেকে জানেন, শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে রাজ্য সরকার। সামনের বছর ভোট এবং ভোটের আগে 2026 বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। এবং এই বাজেট নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব। এই বাজেট থেকে কি পাবেন সাধারণ মানুষ? এই বাজেট কি ভোটগামী বাজেট? এখানে কিন্তু নির্দিষ্টভাবে রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা আরও বাড়ছে। মানে ডিএনএস অ্যালাওয়েন্স 14+4 মানে 18% পাবে রাজ্য সরকারি কর্মীরা। তার সাথে বেশ কিছু প্রকল্প, নদী বন্ধন প্রকল্প, নতুন প্রকল্পর জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে এই বাজেটে। তার সঙ্গে 500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে এবং আশা এবং অঙ্গনবাড়ি কর্মীদের জন্য 200 কোটি টাকা নতুন মোবাইল ফোন, স্মার্টফোন কেনার জন্য। কিন্তু উল্লেখযোগ্যভাবে প্রত্যেকে যেটা আমরা ভেবেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পে কিন্তু ভাতা বাড়েনি। এটা কতটা তাৎপর্যপূর্ণ, এই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, আপনাকে স্বাগত আজকের ডিসকাশনে। আমি যেভাবে শুরু করলাম অর্কদা পর্ব, আজকের যে বাজেট, ভোটগামী বাজেট, যেখানে লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে বিরোধীরা সবসময় বলতো যে লক্ষ্মীর ভাণ্ডার, ভাতা এবং খয়রাতি দিয়ে ভোট নিচ্ছে রাজ্য সরকার, কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? প্রথম কথা, বাজেটের আলাদা কোনো গুরুত্ব এবং সেটা নিয়ে আলোচনা করার কোনো অবকাশ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ বাজেটটা হচ্ছে নিছক আয় ব্যয়ের হিসাব। যে শিশু আজকে ভূমিষ্ঠ হচ্ছে তার মাথায় পশ্চিমবঙ্গে আমি জানি হয়তো 58,000 টাকার দেনা। সরকার লাগামহীন ঋণ করেছে। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা থেকে চলে যায়, সম্ভবত 1,92,000 কোটি টাকার ঋণ ছিল। 13 বছর পর সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6 লক্ষ কোটি টাকা, বা তারও বেশি হতে পারে। তাহলে বামফ্রন্ট সরকার 34 বছরে 1,92,000 কোটি টাকা দেনা করলো, আর তৃণমূল সরকার 13 বছরে তার 3 গুণ বেশি দেনা করলো। এর মধ্যেই লুকিয়ে আছে আসল গল্প। এবারের বাজেটে আমি দুটো জিনিসকে বলবো গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গঙ্গাসাগরের উপর সেতু নির্মাণ, যার জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা হচ্ছে পরিকাঠামোয় বিনিয়োগ, এখানে স্থায়ী সম্পদ তৈরি হবে। আর যে বাজেট, সেটা হচ্ছে গ্রাম বাংলা মৌখিক বাজেট। বাংলা আবাস যোজনায় আরো 16 লক্ষ মানুষকে আওতায় আনা হবে। তার জন্য বোধহয় 9,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আর একটু বেশিই হবে। এবং পথশ্রী প্রকল্প আছে। তো এখানে নানা রকম শ্রী প্রকল্প আছে, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। কলকাতার আশেপাশের অঞ্চলে, এমনকি বিধাননগরের কথা বলতে পারি, সেখানকার রাস্তাঘাটে এখন চলা কিন্তু দায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ওই যে সেতু নির্মাণ, এই প্রকল্পটাকে আমি মনে করি এটা ভালো। এখানে সম্পদ তৈরি হবে, অনেক দিনের জন্য থাকবে। আমি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এই ধরনের প্রকল্পের বিরোধী নই, কারণ মাতৃশক্তিকে সহায়তা করা, কল্যাণমুখী রাষ্ট্রভাবনায় এটা খুব বাস্তব। কিন্তু আমি ঋণ করে কতদিন ধরে এইসব প্রকল্প চালাতে পারবো? স্বাধীনতার সময় ভারতবর্ষের শিল্প উৎপাদনের প্রায় 25% হতো পশ্চিমবঙ্গ থেকে। এখন সেটা নেমে দাঁড়িয়েছে 3.5%-এর কাছাকাছি। আমরা যে 8ম বিজিবিএস করলাম, প্রথম বিজিবিএস থেকে 8ম বিজিবিএস পর্যন্ত প্রায় 20 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসছে। আচ্ছা, কটা বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী শেষ কবে কলকারখানার উদ্বোধন করেছেন কেউ কি বলতে পারবেন? তার হাসি মুখের ছবি, পিছনে কলকারখানা, চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আমরা শেষ কবে দেখেছি? প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে প্রস্তাবিত বিনিয়োগের অঙ্ক বাড়ে, কিন্তু বাস্তব বিনিয়োগ কতটা হয়? এবং পার্টিসিপেশন দেশও বাড়ে আন্তর্জাতিক স্তরে। শিল্পপতিরা
পশ্চিমবঙ্গে থাকলে গঙ্গা দাস, আর দিল্লিতে থাকলে তারা হচ্ছে যমুনা দাস। খুব ইন্টারেস্টিং কথা হ্যাঁ। বলেন। রাইট। তাদের সরকার প্রধান বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের বিরুদ্ধে তারা কখনো কথা বলেন না, ভালো ভালো কথা বলেন। বেশ। হ্যাঁ, কিন্তু যেগুলো প্রকাশ্যে বলেন আর সিদ্ধান্ত নেওয়ার পিছনে বিস্তর ফারাক। সেক্ষেত্রে অর্কদা আপনি কি বলছেন যে প্রকল্পের কথা বিশেষ করে এগুলো হয়, কেন্দ্রীয় বাজেট বলুন, রাজ্য বাজেট বলুন, আইওয়াস মানে ভোট টানার কি রাজনীতি, মানে কোনো প্রকল্প কিংবা কোনো স্ট্র্যাটেজি? এখানে বিজিবিএসে যেগুলো হচ্ছে, প্রস্তাব আসছে, কিন্তু প্রস্তাব বাস্তবায়িত করার জন্য যে পরিবেশ পরিস্থিতির দরকার অনেকাংশে নেই। মানে ইনফ্রাস্ট্রাকচার নেই বলছেন? সার্বিকভাবে অনেক অংশে নেই। যেমন তাজপুরের গোবিন্দ সমুদ্র বন্দর লেটার অফ ইন্টেন্ট ইস্যু করা হয়েছিল আদানি গোষ্ঠীকে, এখন কোথায়? কিছুই আমরা জানি না। তবে আসার খবর দেউচা পাচামিতে ব্যাসল্ট উত্তোলনের কাজ শুরু হয়েছে। এটা যদি হয় একটা সিলভার লাইন। তাছাড়া রিলায়েন্স অনেকগুলো কাজ করবে, তারা জিও স্টোর বাড়াবে, জিও হাব বাড়াবে। এটা তো রিলায়েন্স অনেকদিন ধরেই এখানে করছে। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন না ৬,০০০ কোটি টাকা ব্যয় ইস্পাত কারখানা করবেন। এই জানুয়ারিতেই তো তার ভিত্তি মানে কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল। ৬,০০০ লোকের কর্মসংস্থান হবে। উনি স্পেনে গিয়ে ঘোষণা করলেন, একটা ইট পর্যন্ত গাঁথা হয়নি। আমার ধারণা এই প্রজেক্টটা শেলফড হয়ে গেছে, কারণ যে জমিটা দেওয়া হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেটা প্রয়াগের, সেই প্ল্যানটা নিয়ে ডিসপিউট ছিল। তো যারা প্রয়াগের ইনভেস্টর, যারা টাকা খুইয়েছেন, তারা তো টাকা ফেরত চাইবেন। তারা হাইকোর্টে গেছিলেন, জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বলেছে যে সেবির তত্ত্বাবধানে ওই জমি নিলাম করতে হবে, যে টাকা উঠবে সেই টাকা দিতে হবে আমানতকারীদের। আর সৌরভের ওই যেটা করতে চেয়েছিল ইস্পাত কারখানা, সেই কর্তৃপক্ষ যদি বাজার দর দিয়ে জমি কেনে তো হবে। বেশ অর্কদা, আমি দুটো বলেন, আপনি বলেন। তাহলে শিল্পটা কোথায়? শিল্প কি সুইগি, ব্লিঙ্কিট, এতে ডেলিভারি বয় বা বেসরকারি সংস্থায় নিরাপত্তা রক্ষীর চাকরি আমরা সবাই দেখেছি, খুব পরিশ্রম করেন তারা, নির্ধারিত সময়ে বেতনও পান না। এটাকে যদি আপনি বলেন কর্মসংস্থান, তো কর্মসংস্থান। ভারী শিল্প কোথায়? আমি কোনো রকম বিরোধী নই মানুষকে সহায়তা দিতে। সুপ্রিম কোর্ট বলেছে যে এত সহায়তা দিচ্ছে সরকারগুলো, তো মানুষের কাজ করার ইচ্ছা। খুব ইন্টারেস্টিং অবজারভেশন। একদমই। আমাদের এল&টি চেয়ারম্যান তিনি বিতর্কিত কথাবার্তা বলেন, কিন্তু একটা কথা বলেছেন যে কনস্ট্রাকশন শিল্পের জন্য যে শ্রমিক দরকার, সেই শ্রমিক পাওয়া যাচ্ছে না। কেউ তার নিজের জায়গা ছেড়ে যেতে চাইছে না, কারণ সরকারি গ্যারান্টি স্কিমে ভাত কাপড়টা হয়ে যাচ্ছে। আর নানা রকম সরকারি সুযোগ সুবিধা থাকায় তারা স্থানীয় স্তরেই কোনো মতে একটা কাজ জুটিয়ে নিচ্ছেন, আর অন্য জায়গায় গিয়ে ভালো কিছু করার ইচ্ছা থাকছে না। বেশ, এখন প্রশ্ন হলো, আমি লক্ষ্মীর ভাণ্ডার দেব, কন্যাশ্রী দেব, রূপশ্রী দেব, বাংলা আবাস যোজনা দেব, সব দেব, কোনো অসুবিধা নেই, কিন্তু ঋণ করে দেব? তাহলে ঋণ করলে সে সুদ দিতে হবে। অর্কদা, এখানে যে প্রশ্ন আপনি তুললেন, বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই বলছেন দেউলিয়া হয়ে গেছে সরকার, কোথা থেকে পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, ভাতা বৃদ্ধি করবে কিভাবে? ভাতা বৃদ্ধি পরের বছর অন্তর্বর্তী বাজেটে হবে। তাহলে সেই ভোটের রাজনীতি আপনি বলছেন? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার তো ভোটের রাজনীতির জন্যই করা, তবে এতে উপকারও হয়, মাতৃশক্তির উপকার হয়, যেটা সবাই বুঝতে পারবে না। এমন অনেক মাতৃশক্তি আছে যাদের কাছে 1,000, 1,500 টাকা, তাদের নিজের টুকিটাকি কেনা, নিজের মোবাইলে চার্জ করা, নিজের পছন্দের জিনিস কেনা, এগুলো হয়, এগুলো খুব ভালো জিনিস, এগুলোকে আমি অস্বীকার করছি না। কিন্তু ঋণ করে সেই টাকার সংস্থান কেন হবে? আমার অভ্যন্তরীণ রাজস্ব তো বাড়াতে হবে। শুধু জিএসটি, মদ বেচে আর কেন্দ্রীয় অনুদানিত আমার রাজস্বের উৎস। কেন্দ্র টাকা দিচ্ছে না তো, রাজ্য সরকার কেন্দ্র অনেক গ্র্যান্টি নেট দেয়, সেগুলো নিয়মিত পাচ্ছে। আর রাজস্বগুলো কেন্দ্রীয় করের ভাগ বোধহয় 42% পায়। এখন ফিনান্স কমিশন তৈরি হয়েছে, কেন্দ্র রাজ্য কর ভাগ কী হবে সেটা নিয়ে ইভ্যালুয়েট হবে। তাহলে কেন্দ্রের অর্থ সাহায্য, রাজ্য জিএসটি, মদ বেচে টাকা, এটাই তো রাজস্ব। কলকারখানা শিল্প না থাকলে রেভিনিউ আসে না।
যতক্ষণ না আপনি রেভিনিউটাকে ঠিকভাবে তুলতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই ধরনের প্রকল্প চালাতে গেলে আপনাকে ধার করেই চালাতে হবে। আমার বক্তব্য হচ্ছে এটাই। বেশ, অর্কদা, দুটো সিগনিফিকেন্ট কোয়েশ্চেন করবো। প্রথম, আশা এবং অঙ্গনবাড়ি কর্মীদের জন্য যারা আছেন মহিলা, সেখানে স্মার্টফোন কেনার জন্য কিন্তু অনেক টাকা বরাদ্দ করা হয়েছে, প্রথম। দ্বিতীয়ত, যারা সরকারি কর্মচারী 4% ডিএনএস অ্যালাওয়েন্স মহার্ঘ ভাতা, মানে টোটাল 18%, যদিও অনেকটাই ফারাক কেন্দ্রের মহার্ঘ ভাতা। দেখুন, কেন্দ্রের যে রুল, রাজ্য সরকারের রুল আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যদি আপনি দেখেন যে তার ফোকাসটা, সেটা কিন্তু সরকারি কর্মচারীদের জন্য নয়। আবার সরকারি কর্মচারীরাই সরকারের কাজকর্মগুলোকে রূপায়ণ করেন, রাইট? এখন একটা পুরনো পেনশন স্কিম এই রাজ্যে চালু আছে, ভারতবর্ষের কোথাও নেই। সেই পেনশন স্কিম চালু রাখতে গেলে রাজ্য সরকারের প্রভূত খরচ করতে হয়। বর্তমানে 4% ডিএ বাড়ার পর কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএর ফারাক দাঁড়াচ্ছে 35%। এই ডিএটা ম্যাচিং হলে ভালো হতো, অন্য অনেক সরকার দেয়, কিন্তু তাও তো রাজ্য সরকার দিচ্ছে 4% করে। যখনই দেখুন, আমাদের রাজ্যে আর্থিক ব্যবস্থা তো ভালো নয়, কার্যত ফিনান্সিয়াল ইমার্জেন্সির মতোই অবস্থা। সামাজিক প্রকল্প চালাতে হবে, তার মধ্যে পরিকাঠামোয় উন্নতি করতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সংখ্যা বাড়বে আগামী দিনে। তা সেখানে সরকারি কর্মচারীরা তারা কিন্তু রাজ্য সরকারের ভোট ব্যাংকও নয়, তারা অনেকেই হয়তো রাজ্য সরকার বা শাসক দলকে ভোট দেন না। আবার সরকারি কর্মচারীদের গুরুত্ব আছে সরকারি প্রকল্পগুলোকে চালিয়ে দেওয়ার জন্য। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ততটুকু দিচ্ছি। আর যাদের এটা মনে হবে যে তারা বঞ্চিত হচ্ছেন, তারা কেন্দ্রীয় সরকারের চাকরি করতে পারেন। দুটো সরকারের সার্ভিস রুল আলাদা। অতএব এটাকে আমি খুব একটা গুরুত্ব দিতে রাজি নই। সরকারি কর্মচারীদের সংখ্যা কত, তার বাইরে যে বিরাট অসংগঠিত ক্ষেত্র আছে পশ্চিমবঙ্গে, সেখানে কোটি কোটি লোক কাজ করে, তাদের স্বার্থ রক্ষা অগ্রাধিকার পাওয়া উচিত বলে আমার মনে হয়। আমার বক্তব্যে সরকারি কর্মচারীরা অসন্তুষ্ট হতে পারেন, মিক্সড রিয়াকশন আছে, কিছু সংখ্যক মানুষ আমি খেলেছেন কাল, আবার অন্য সংখ্যক ক্রিটিসাইজ করেছেন। আমি তাদের বিরোধী নই। আমার মনে হয় যে সরকারের পক্ষে ওই কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যে হারে ভাড়া এই ডিএ পান, সেই হারে ডিএ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়, এই পরিস্থিতিতে সম্ভব নয়। অর্থাৎ শেষ পর্যায়ে দুটো কোয়েশ্চেন করবো। নতুন এই যে নদী বন্ধন প্রকল্প, এটা নিয়ে যদি একটু, এ সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে খুব ধারণা নেই। ওকে, লাস্ট কোয়েশ্চেন যেটা সবার জানা দরকার এবং সবার মনের প্রশ্ন, গ্রামীণ বাংলাকে মাথায় রেখে কি এই বাজেট, অর্থাৎ গ্রামীণ ভোটকে কাছে টানতে কিংবা গ্রামীণ ভোটকে অক্ষুণ্ণ রাখতেই কি এই বাজেটে নজর দেওয়া হয়েছে? এই বাজেটের ফোকাস হচ্ছে মহিলারা, গ্রামের মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, এরাই ফোকাস। এরাই তৃণমূল সরকারের বেনিফিশিয়ারি বলুন, এরাই সমর্থন করেন। গরিব মানুষের দিকে তো তাকাতেই হবে, দরিদ্র মানুষের দিকে তাকাতেই হবে। এটা তো সরকারের আদর্শ হওয়া উচিত। কেন্দ্রীয় সরকার করছে না 80 কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছে, ঠিক, কত রকম সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন সে মানুষ। আমি এগুলোর মধ্যে কোনো রকম দেখি না, এগুলো আমি সমর্থন করি। আমার একটাই প্রশ্ন, আপনি হাজার হাজার সামাজিক প্রকল্প চালান, কিন্তু মাত্রাতিরিক্ত ঋণ করবেন না। সবাই ঋণ করে, মাত্রাতিরিক্ত ঋণ করবেন না। এমন ঋণ করলেন যে ভবিষ্যৎ একটা ছেলে জন্ম হলে তার ঘাড়ে ঋণের বোঝা বেরিয়ে গেল, এবং আগামী যে সরকার আসবে সেই সরকার দেউলিয়া হয়ে যাবে। আমার বক্তব্য হচ্ছে এটাই, আর কিচ্ছু না। অনেক ধন্যবাদ অর্কদা আপনার বিশ্লেষণ সময়ের জন্য। আপনারা শুনলেন, আমরা কিন্তু ডিটেলে ডিসকাস করলাম এই বাজেট, গ্রাম বাংলার বাজেট। এই বাজেট গ্রামীণ মহিলাদের দিকেই তাকিয়ে করা হয়েছে, এবং আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু ভাতা বাড়বে যত ভোট আসবে সামনাসামনি, এমনটাই কিন্তু মনে করেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক অর্কপ্রভু সরকার। সেদিনকে আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক অন্যান্য সব খবরের জন্য ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।